নমস্কার, সাফ কথায় আমি আপনাদের সঙ্গে রয়েছে রূপা এবং আজকের সাফ কথার আলোচনার বিষয় হচ্ছে কলকাতায় তারাতলায় যে গুদাম বিপর্যয়। আপনারা দেখিয়ে আসছি গতকাল থেকে প্রত্যেকটি মুহূর্তের ছবি, যে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আজও কিন্তু উদ্ধার কাজ চলছে, যদিও ইতিমধ্যেই সেখানে বৃষ্টি হচ্ছে, সামান্য বাধা পাচ্ছে উদ্ধার কাজে, কিন্তু এখনও কিন্তু উদ্ধার কাজ চলছে। এবং যেমনটা আমাদের কাছে খবর রয়েছে, তারাতলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 11 হয়েছে এবং এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে 5 জনকে এবং ধৃত গুদাম মালিক শম্ভুনাথ বেহরাকেও কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। এবং শম্ভুনাথ বেহরা সহ এই ঘটনায় যারা গ্রেফতার হয়েছে তারা গুদামের সুপারভাইজার সৈয়দ মোহাম্মদ গুলজার, লেবার সাপ্লায়ার মোহাম্মদ আতাউল এবং সুভাষ চৌধুরী। তবে তদন্তকারী আধিকারিকরা মনে করছেন যে এখানেই শেষ নয়, গোটা ঘটনায় অনেক বড় মাথা যুক্ত থাকার সন্দেহ করা হচ্ছে। অর্থাৎ একজন দুজন নয়, এর পেছনে বড় মাথা রয়েছে এবং এই মাথাদের খোঁজ ইতিমধ্যে শুরু করেছে পুলিশ। এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি, তারাতলার এই কারখানা ছাদ ভেঙে পড়ার ঘটনায় সিট গঠন করা হয়েছে এবং সিট গঠন করেছে লালবাজার ডিসি ডিডির নেতৃত্বে 5 সদস্যের সিট গঠন করা হয়েছে এবং অনিচ্ছাকৃত খুনের চেষ্টা এবং অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা পর্যন্ত রুজু করা হয়ে গেছে এবং তদন্তের ভার নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কলকাতা পুরসভার কাছে তথ্য চাওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। তবে তদন্তের মতো এগোবে, কিন্তু আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই যে তারাতলা গুদাম বিপর্যয়, এটা প্রথম ঘটনা নয় কলকাতার বুকে। এর আগেও আমরা বহু ঘটনা দেখেছি, কখনো ব্রিজ ভেঙে পড়েছে, অর্থাৎ পোস্তা সংলগ্ন এলাকার যে বিবেকানন্দ উড়ালপুল রয়েছে সেটা অংশ ভেঙে পড়ায় বহু মানুষের মৃত্যুর খবর সেখান থেকে উঠেছিল। প্রায় 20 জনের মৃত্যু হয়েছে। গার্ডেন রিচের কথা যদি বলি, নিশ্চয়ই আপনাদের মনে আছে, 5 তলা একটা নির্মীয়মান ভবন ধসে পড়ে এবং সেই ঘটনায় প্রায় 12 জনের মৃত্যুর খবর আমরা জানি। এবং একই ধরনের ঘটনার কিন্তু পুনরাবৃত্তি দেখলাম এই তারাতলায়। এবং তারাতলায় ইতিমধ্যে 11 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং উদ্ধার কাজ চলছে। আপনাদের দেখাচ্ছি, ছবিতেও দেখাচ্ছি। আজকে গোটা দিন এই খবরে আমরা নজর রেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে ঘটনাটা ঘটেছে, এটা কি পরিকল্পিত অপরাধ নাকি দুর্ঘটনা, নাকি অবহেলা হয়েছে? একটা বিশাল বড় অবহেলা হয়েছে। এর দায় কে নেবে, কার উপর দায় বর্তাচ্ছে এই মুহূর্তে, সমস্ত প্রশ্নের আজকে আমরা উত্তর খুঁজবো। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন, আজ আমরা আরো একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজ কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে সরাসরি বলিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, আপনাদের বলি কোট আনকোট, তিনি বলেছেন যে একেবারে সব জায়গায় টাকা নিতে নিতে সিটি অফ জয়কে একেবারে মৃত্যুপুরীতে পরিণত করেছে এবং এটা আপনাদের পাপের ফলে। আপনারা যে বলেছে সেটা হচ্ছে একেবারে তৃণমূল সরকার, অর্থাৎ তৃণমূল সরকারকে একেবারে দায়ী করেছেন শুভেন্দু অধিকারী। একেবারে সরাসরি বিধানসভায় দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেছেন এবং এছাড়াও একাধিক তিনি মন্তব্য করেছেন, সেগুলোর দিকে আমরা নজর রাখবো। তবে প্রথমে আমি শোনাবো ঠিক কি বলেছেন তৃণমূলকে আক্রমণ করে, তৃণমূল সরকারকে আক্রমণ করে, এবং কি কি মন্তব্য উঠে আসছে শুনুন। এখানে সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে এনডিআরএফ এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল, একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করবো না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোন সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে, এতে কাউকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বক্তব্য শুনলেন, কাউকে ছাড়া হবে না এবং প্রাক্তন মেয়রের সই রয়েছে গুদামের নকশায়। কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তার সই রয়েছেন। সরাসরি তিনি একেবারে বললেন, বিধানসভা দাঁড়িয়ে আমরা আসবো এ বিষয়ে এবং আলোচনা করব সমস্ত বিষয় নিয়ে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিশিষ্ট অতিথিরা রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন শিলিগুড়ি থেকে
রঞ্জিতা চক্রবর্তী। রঞ্জিতা দি, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং সঙ্গে রয়েছেন কলকাতা থেকে তৃণমূল সমর্থক পার্থ সারথী গুহ, রয়েছেন কলকাতা থেকে বিজেপি নেতা রাজীব সাহা এবং রয়েছেন আমাদের সঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ রায়চৌধুরী। প্রত্যেককে আজকে আমাদের আলোচনায় আমি স্বাগত জানাচ্ছি। প্রথমেই যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি, তারাতলা গুদাম বিপর্যয়, আমি প্রথমে রঞ্জিতাদির কাছে আসবো। রঞ্জিতাদি, এই যে বিপর্যয়, কলকাতার বুকে এটি প্রথম বিপর্যয় নয়। শুরুতেই আমি যেমনটা বলছিলাম গার্ডেন রিচের কথা, তাছাড়া আমি বলছিলাম পোস্তা সংলগ্ন এলাকা বিবেকানন্দ উড়ালপুরের যে একটা অংশ ভেঙে পড়ে, সে সময় একেবারে দুর্যোগের ছবি আমরা দেখেছি, বিপর্যয়ের ছবি আমরা দেখেছি সে সময়ও। কি বলবেন এর পেছনে ঠিক কি কারণ রয়েছে? যেমনটা শুভেন্দু অধিকারী সরাসরি কিন্তু তৃণমূল সরকারকে দায়ী করলেন। ডেফিনেটলি এটা তো বোঝাই যাচ্ছে যে অনেক স্ট্রাকচারাল ফ্ল ছিল, যেটা বেরিয়েও আসছে সামনে। এবং পরবর্তী আরেকটা জিনিসও দেখা যাচ্ছে যে একটু আগে তুমি যে বললে বিভিন্ন ইনসিডেন্টস এর কথা, সেখানেও কিন্তু একটা কেয়ারলেসনেস, মেইনটেনেন্স হয়নি, প্যাচওয়ার্কের একটা প্রশ্ন এসছে। যেমন বিবেকানন্দ ব্রিজের কথা যেটা উঠে এসেছিল, যার ফলে একটা বলা যেতে পারে একটা সংগঠিত করাপশনের নেটওয়ার্ক কাজ করত, যেখানে যেইগুলো ফ্লস ছিল সেগুলোকে অ্যাভয়েড বা টাকা দিয়ে সেগুলো সরিয়ে রেখে মানে ফ্লড ডিজাইনসকে পাস করা হতো। এবং সেটা শুধু যে কলকাতায় সেটাই নয়, কিন্তু আমরা কিন্তু অন্য অন্য জায়গাতেও সেই রকম ধরনের জিনিস দেখেছি, যে নতুন ফ্লাইওভার তৈরি হয়েছে বা নতুন ব্রিজ তৈরি হয়েছে, উদ্বোধনের কিছুদিনের মধ্যেই কিন্তু সেখানে ফাটল দেখা দিয়েছে বা গর্ত দেখা দিয়েছে। প্রশ্ন উঠছে যে এটা কার, দোষটা কার? যখন ঠিকাদার বা কন্ট্রাক্টররা তারা নাম না নিয়ে বলছেন যে হ্যাঁ আমাদের অনেক বেশি কাটস দিতে হতো, কাটমানি দিতে হতো, যার জন্য বাধ্য হয়ে আমরা খুব নিম্নমানের র মেটেরিয়াল ব্যবহার করেছি। কিন্তু আজকের যে ঘটনাটা আছে সেখানে আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা যে এটা অলরেডি কিন্তু পয়েন্ট আউট করা হয়েছিল যে এখানে ফ্ল রয়েছে, কিন্তু এটা কিন্তু তারা পাত্তা দেয়নি। এইবার প্রশ্নটা হচ্ছে কেন তারা এটাকে গুরুত্ব দিয়ে দেখলেন না? এতগুলো মানুষের জীবন, সেটা নিয়ে তারা কেন চিন্তিত ছিলেন না বা সতর্ক হলেন না? এইগুলো কিন্তু প্রশ্ন যেগুলো তুলে মানে উঠানো উচিত বা সামনে আনা উচিত, যে কার স্বার্থ রক্ষা হচ্ছিল বা সেখানে কি হচ্ছিল। যেমন একটা প্রশ্ন উঠে এসছে যে টাকা পয়সা লেনদেনের ব্যাপার ছিল বা এক ধরনের করাপশন ডেফিনেটলি হয়েছে, কারণ মেয়রের সই রয়েছে। প্রশ্নটা হচ্ছে যে উনি কি সবকিছু দেখে বিচার করে সই করলেন না? আর যদি না করে থাকেন তাহলে তো মেজর ফ্ল। এবং এটা উনি এতগুলো জীবন চলে গেল আর আগেও গেছে, তো সেখানে সতর্কতা নেই। তো এটা কিন্তু একটা বড় প্রশ্ন আসছে যে এটা কি ধরনের ম্যানেজমেন্ট চলছিল বা কি ধরনের অ্যাডমিনিস্ট্রেশন চলছিল, এবং এটা কিন্তু আজকে সবার সামনে এটা উঠে এসছে। এবং চিফ মিনিস্টার সত্যি কথাই বলেছে যে সিটি অফ জয় সেটা কিন্তু পরিবর্তিত, ইনফ্যাক্ট সিটি অফ সরো তৈরি হয়েছে। কিন্তু আমি বলবো যদি আরো চতুর্দিকে দেখা যায় যেখানে ওই সময়কালের, আমার মনে হয় সবখানে ইনভেস্টিগেশন হওয়া উচিত। কিছুদিন আগে, বেশ কিছু বছর আগে শিলিগুড়িতেও কিন্তু এরকম কিছু ঘটনা ঘটেছিল যে বেআইনি নির্মাণ হয়েছে এবং সেখানে কিছু একটা ঘটনা ছিল, কিছু একটা করাপশন ছিল, যার জন্য যেই প্ল্যানগুলো স্যাংশন হওয়া উচিত নয় সেই প্ল্যানগুলো কিন্তু স্যাংশন হয় এবং তার কিছুদিন আগে কিছু গ্রেফতারিও হয়। এই জায়গাগুলো কিন্তু এই রেজিমের মধ্যে বা এই সরকারের মধ্যে সরকার কেন সতর্ক হলেন না সেই প্রশ্নগুলো কিন্তু উঠে এসছে। এবং আমার মনে হয় যে আগামীতে এই ইনভেস্টিগেশন গুলো হওয়া উচিত, আমাদের অপেক্ষা করা উচিত একেবারে এই কাটমানি দুর্নীতির জন্য অসহায় প্রাণ বলি হচ্ছে, অর্থাৎ অসহায় মানে এই যে শ্রমিকগুলোর মৃত্যু হচ্ছে, একেবারে সত্যি খুব মানে বেদনাদায়ক এই বিষয়গুলো। একটা অংশের মানুষের একদিকে দুর্নীতি কাটমানি, অন্যদিকে একাংশ মানুষের এভাবে মৃত্যু, মানে একেবারে ছিনিমিনি খেলা যাকে বলা যায়।
ওই জন্যই আমি বলছি যে এখানে আরো ইনভেস্টিগেশন হওয়া উচিত, কারণ শুধু এই একটা ইনসিডেন্ট নয়, এটা তো আমরা একটা ইনসিডেন্ট হয়েছে, এরকম আরো হতে পারে। আমরা যদি ইনভেস্টিগেশন করি, প্রত্যেকটা জেলাতে ইনভেস্টিগেশন হয়, তাহলে এই ধর ওই সময়কার যে তৈরি জিনিসগুলো বা ফ্লাইওভার বা ব্রিজ যেগুলো স্যাংশন হয়ে যেগুলো তৈরি হয়ে গেছে, সেগুলো কিন্তু ডেফিনেটলি একটা একদম তদন্ত কমিটি গঠন করা উচিত এবং এটা দেখা উচিত। একেবারে আমাদের সঙ্গে বিজেপির পক্ষ থেকে রয়েছেন রাজীব শাহ। রাজীব বাবুর কাছে যাব। যেমনটা রঞ্জিত দিদি বলছেন, শুধু কলকাতার বুকে নয়, একাধিক জায়গায় এই ধরনের একেবারে দুর্নীতির ছবি উঠে আসছে। শিলিগুড়ির কথা প্রসঙ্গ টেনে আনলেন। তবে প্রথমে আমি তারাতলার প্রসঙ্গে আপনার কাছে আসব। এই যে তারাতলার বিষয়টি, এটা কিন্তু প্রথম ঘটনা নয়, আপনারাও জানেন, কলকাতার বুকে। এবং সে জায়গায় দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একদম একেবারে সরাসরি আক্রমণ করলেন তৃণমূল সরকারকে। ফিরহাদ হাকিমকে এক হাত নিলেন, একেবারে তাঁর সই রয়েছে কাগজে, এমনটাই বক্তব্য রাখলেন। এই যে দুর্নীতি, এই যে কাটমানি, তার মানে কি পুরসভায় পুরো একেবারে দুর্নীতিতে ছেয়ে গেছে, অর্থাৎ কেএমসি দুর্নীতিতে ভরে গিয়েছিল? একটা প্রথমেই আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথমে আমি নিউজ লাইভ বাংলাকে আমার তরফ থেকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের চ্যানেলে আমন্ত্রণ জানাবো। আর আপনি যেটা জানতে চাইলেন, দেখুন, তৃণমূল কংগ্রেস যে আপাদমস্ত দুর্নীতিতে জর্জরিত, প্রত্যেকটা বিভাগে যেভাবে দুর্নীতি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এটা সমগ্র পশ্চিমবঙ্গবাসী তথা সমগ্র ভারতবর্ষ জেনে গেছে। আর আপনি যেটা বলছেন যে যে তারাতলার কথা, আপনি একটু পিছিয়ে যান, আমি আপনাকে ডেট দিয়ে বলে দিচ্ছি। বাঘাযতীনের ঘটনা আপনাদের নিশ্চয়ই খেয়াল থাকবে। মিতালি ব্যানার্জি ওই 99 ওয়ার্ডের উনি এসেছিলেন, পৌর পৌর প্রতিনিধি ছিলেন। উনি একটি আনঅথরাইজড কাজ করতে উনি অনুমতি দিয়েছিলেন, এবং সেই কাজটা করার পরে 2 থেকে 3 বছরের মধ্যে বিল্ডিংটা ঠিক এরকম ভাবে হেলে গিয়েছে। এবং ওটা একটা ডোবা ভরাট করে হয়েছিল। তৃণমূলের প্রত্যেকেই জানতো যে এই কাজটা হয়েছে, এবং টাকা দিয়ে প্রত্যেকটা জনপ্রতিনিধিকে, পৌর প্রতিনিধিকে টাকা দিয়ে, তৃণমূলের স্থানীয় নেতা নেত্রীকে টাকা খাইয়ে ওই কাজটা হয়েছে। তারপরে পোস্তা ব্রিজ নিয়ে আপনি বললেন যে 25 জন মারা গেছে। আমি একটু সংশোধন করছি, পোস্তা ব্রিজ 31/3/2016 ঘটনা। 25 জন মারা যায়নি, ওখানে 27 জন মারা গেছে, ঠিক আছে, এবং শতাধিকেরও বেশি আহত হয়েছে। আপনাদের আরেকটা ঘটনা বলি, মাঝেরহাট ব্রিজের গার্ডার এসে করে আপনার ব্রিজের কিছুটা অংশ ভেঙে পড়েছিল, সেখানেও 4 সেপ্টেম্বর, ঠিক আছে, ঘটনাটা ঘটেছিল মাঝেরহাট। আপনার ওই সেখানেও আপনার 3 জন মারা গিয়েছিল এবং 30 জনের মতন আপনার আহত হয়েছে। আর উল্টোডাঙ্গা ব্রিজের ঘটনা আপনি খেয়াল করতে পারছেন কিনা জানি না, সেখানেও ওই গার্ডার সমস্যার কারণে ওখানে আপনার ব্রিজের একটি অংশ ভেঙে গিয়েছিল, এবং একটি 4 চাকা গাড়ি একদম সেতুর উপর থেকে গিয়ে ডোবার মধ্যে পড়েছিল। এবং 2013 সালের ঘটনা, তারপরে মার্চ মাসে সেই ব্রিজটা বন্ধ করে দেওয়া হয় এবং রিওপেন করা হয় 2014 সালে। তো তৃণমূল আমলে এই ধরনের ঘটনা ঘটেছে। সিমেন্টের জায়গায় ফ্রাই অ্যাশ এবং সিলভার স্যান্ড ব্যবহার করে এই কাজগুলো তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা পারমিশন দিয়েছিল। যারা কন্ট্রাক্টর, যারা প্রমোটার, তাদেরকে এই ধরনের মানুষের জীবন নিয়ে ছিনিমিনি যাতে খেলা যায়, সেই কাজ করতে, শুধুমাত্র টাকার বিনিময়ে নিজেদের পকেট ভর্তি করতে এই কাজগুলো করতে তৃণমূল কংগ্রেস কিন্তু প্রশ্রয় দিয়েছিল। এবং তার ফলস্বরূপ মানুষের প্রাণ গেছে, এবং যা হওয়ার সেটাই হয়েছে। আমরা দেখেছি, অতীতে দেখেছি, এবং আগামী দিনেও তৃণমূল কংগ্রেস যেই জায়গায় তৃণমূল কংগ্রেসের হাত, এবং তৃণমূল জামানায় যেই কাজগুলো হয়েছে, কখন কোথায় কি হবে, কোন মানুষের প্রাণ যাবে, আমরা এখনো ঠিক করে বুঝতে পারছি না। এবং আমিও আপনাকে এটা বলতে পারছি না যে আগামী দিনে কি ঘটনা ঘটতে চলেছে। শুধু দেখতে থাকুন, তৃণমূল যা যা করে গেছে, আপনারা কল্পনা করতে পারবেন না যে তৃণমূল কি কি কাজ করে গেছে, এবং এই পশ্চিমবাংলার মানুষের চরিত্র কিভাবে খারাপ করে দিয়ে গেছে, পুরো সমগ্র পশ্চিমবাংলাটাকে, বিশেষ করে আমাদের এই কলকাতার তিলোত্তমাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে তৃণমূল।
একেবারে একেবারে আরো একটি বিষয় আমি দর্শকদের এই মুহূর্তে জানিয়ে দিই, যে বিষয়টি আপনি বলছেন আরো হয়তো বা এরকম আছে, তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল আমলে ছাড় পাওয়া যে সমস্ত নির্মাণ কাজ রয়েছে সেই নির্মাণ কাজের নকশা খতিয়ে দেখতে কলকাতা পুরসভা কিন্তু এলাকার সমস্ত বাড়ি তৈরির কাজ আগামী 31 জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এবং আরো কিছু এলাকায় তার মধ্যে অ্যাড হয়েছে, কলকাতা পুরসভা ছাড়াও রাজারহাট, পূজালি, বজবজ, সোনারপুর, মহেশতলা সহ পার্শ্ববর্তী এলাকায় আগামী 4 সপ্তাহ সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখা হচ্ছে। অর্থাৎ সরকারের তরফ থেকে এই ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, অডিট করা হবে। আমি এই প্রসঙ্গ আসবো, তবে এই মুহূর্তে যেহেতু আমাদের সঙ্গে তৃণমূলের পক্ষ থেকে পার্থসারথী বাবু রয়েছেন, পার্থসারথী গুহ বাবু রয়েছেন, তার কাছে যাব। পার্থবাবু, যে অভিযোগগুলো উঠছে তৃণমূল জমানায়, আমরা দেখেছি এর আগে যে উদাহরণগুলো আমি দিচ্ছিলাম কিছুক্ষণ আগে, গার্ডেন রিচ এবং পোস্তা সংলগ্ন এলাকায় এবং বিবেকানন্দ উড়ালপুলের ছবি, এছাড়াও রাজীব বাবু কিছু বিষয় তুলে ধরেছেন কোথায় কোথায় কি হয়েছে কি না হয়েছে। তো এই যে তৃণমূল জমানায় যে এই যে এত এত যে বিল্ডিং কোল্যাপস, সেতু ভেঙে পড়ছে, দুর্নীতি তো হয়েছে কোথাও না কোথাও, এবং সে জায়গায় দাঁড়িয়ে এখন প্রশ্ন একটাই উঠছে, কেএমসিতে একেবারে একেবারে দুর্নীতিতে ভরে গিয়েছিল এবং সে জায়গায় দাঁড়িয়ে কাটমানির রাজ চলছিল কেএমসিতে। দেখুন, কলকাতা কর্পোরেশন সম্পর্কে খুব খারাপ হলেও বলতে বাধা নেই যে চোর পোরেশন বলে একটা অপবাদ আছে কলকাতা কর্পোরেশনের বিরুদ্ধে। এটা সেই মান্ধাতার আমল থেকে চলে আসছে যে কলকাতা কর্পোরেশনে ঘুঘুর বাসা আছে। ঘুঘু মানে নানা রকম অসৎ উপায়ে কাজকর্ম চলে। এটা কোনো পার্টিকুলার সরকারের বিরুদ্ধে নয়, এটা কলকাতা কর্পোরেশন নিয়ে যদি কিন্তু প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সাইন আজকে দেখিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে নকশা তৈরি করা হয়েছিল তারাতলা গুদামের, সেখানে সেই যে নকশা ছিল, নকশায় কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের সই রয়েছে, সেটাকে আপনি উড়িয়ে দিচ্ছেন। আর জানতে কারো বাকি নেই ফিরহাদ হাকিম কে। উড়িয়ে দিচ্ছি না, আমার বক্তব্য ববি হাকিম, ফিরহাদ হাকিম প্রাক্তন মেয়র, কিছুদিন আগে মানে কয়েকদিন আগে হঠাৎ করে তার মধ্যে একটা ভালো তৃণমূল শব্দ উদয় হয়েছে। তাকে দেখা যাচ্ছে ঋতব্রত শিবির, ঋত তৃণমূল বলে যেটা পরিচিত, মূল তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়। সেটা এখনের বিষয় পার্থবাবু। আমি বলছি এই যে আজকে তারাতলার ঘটনাটা আজকের উপর ভিত্তি করে হয়নি। না, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে ববি মানে ফিরহাদ হাকিম বা মেয়র দায়িত্ব এড়াতে পারেন না, একদমই না। এবং তাহলে ফিরহাদ হাকিমের এই অবস্থানগত কৌশলগত পরিবর্তন, এইটা নিয়ে আমার মনে হয় বর্তমান সরকারের সব থেকে বেশি অবস্থান নেওয়া উচিত। আমি কোন নতুন তৃণমূল না পুরনো তৃণমূল সেটা এখন আলোচনার বিষয় নয়। বিষয়টা যেটা হচ্ছে এই যে নিরীহ প্রাণগুলো গেছে, এই যে শ্রমিকগুলোর মৃত্যু হয়েছে, তার দায় কি তৃণমূল সরকার এড়িয়ে যেতে পারবে? কেউ দায় ঝেড়ে ফেলতে পারবে না। এই যে মর্মান্তিক মৃত্যু, এর কোন রকম ক্ষতিপূরণ হয় না। এটা মুখ্যমন্ত্রী যেভাবে প্রথম থেকে ঝাঁপিয়ে পড়েছেন, এটা আমরাও স্বাগত জানাচ্ছি। এবং যদি কেন পূর্বতন আমলে যেসব অন্যায় হয়েছে, আজকে উনি একজন কালীবাবুর কথা বলেছেন। হ্যাঁ, এই কালীবাবু ওএসডি ছিলেন ফিরহাদ হাকিমের। এই কালীবাবুকে তুললে সবকিছু উদ্ঘাটন হবে বলে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন। একদম এই কালীবাবুদের ভূমিকাও খতিয়ে দেখা এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ। মানে আজ আপনি এজন্য বলছেন আপনি নতুন তৃণমূলে ফিরহাদ হাকিম গেছেন, ঋতব্রত গ্রুপে গেছেন, সেজন্য আপনি বলছেন আপনি হয়তো পুরনো তৃণমূলের সমর্থক, সেজন্য আজকে আপনি দাঁড়িয়ে ফিরহাদ হাকিমের এগেইনস্টে বলছেন কালীবাবুর তদন্ত করা উচিত। কিন্তু আমরা নতুন পুরনো বিষয় নয় পার্থবাবু, এটা পুরনো বিষয়। এটা যখন তৃণমূল সব এক ছিল বলেছেন, মুখ্যমন্ত্রী কালীবাবুর নামটা বলেছেন। আর এই যে পোস্তা ব্রিজ যেটা ভেঙে পড়েছিল, সেটাই আপনারা জানেন ভারতীয় শেয়ার বাজারের লিস্টেড কোম্পানি IVRCL যার বরাত পেয়েছিল, যারা ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে বা পরিকাঠামো সম্পর্কে যাদের জ্ঞান আছে বা অবগত আছে, এই IVRCL এর মতো কোম্পানি সেই সময় কিভাবে বরাত পেয়েছিল এই নিয়েও প্রশ্ন উঠেছিল।
কারণ একটা ব্রিজ যারা তৈরি করে এটা তো বহুজাতিক কোম্পানি করেছিল। এই আইডিয়া এই ধরনের কোম্পানিগুলোকেও স্ক্যানারে নেওয়া উচিত, এটা আমার বক্তব্য। বেশ, আপনার বক্তব্য এবং এই বিষয়ে কি রাজীব বাবুর কোনো বক্তব্য রয়েছে? যে বিষয়গুলো পার্থবাবু বললেন, নতুন তৃণমূল, পুরনো তৃণমূল, এখন তুলনামূলক আলোচনা হচ্ছে এবং কালীবাবু আসল কথাটা হলো তৃণমূল কংগ্রেস যারা করেন তাদের প্রিয় খাদ্য এতদিন ছিল চটি, ঠিক আছে? তো এখন যারা চটিটা প্রিয় খাদ্য তালিকা থেকে সরিয়ে অন্য কিছু বেছে নিয়েছেন, তাদের উপরে এখনো যারা ওই প্রিয় খাদ্য চটিকেই রেখেছেন তাদের একটু গোসা সেই সেই এই প্রেক্ষিতে বুঝতে পেরেছি। একটা কথা আছে, বলুন, একটা কথা বলুন। ছোট্ট সময় নেব। কদিন আগেই আমরা মাননীয় নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল দেবীকে দেখেছি যে কলকাতার কসবা তিলজলা লাগোয়া অঞ্চলে বেশ কয়েকটা অবৈধ নির্মাণ উনি সরাসরি, যেটা খুবই প্রশংসনীয়, কিন্তু খুব অজ্ঞাত কারণে যেটা ফিরহাদ হাকিমের ছেলের এলাকাতেও কিছু অবৈধ নির্মাণ নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু খুব অজ্ঞাত কারণে এই ধরনের নির্মাণগুলো নিয়ে কাজ মানে এই রুখে দেওয়ার কাজ বন্ধ হয়ে গিয়েছে। এইগুলো আমার বক্তব্য আরো সক্রিয় হওয়া উচিত। আপনি সরকারের প্রশংসা করছেন একেবারে, আমি বুঝতে পারছি। না, সরকার তো বর্তমান পূর্বতন সরকার অন্যায় করে থাকলে সবাইকে ধরা হোক, যে অন্যায় করেছে সবকিছু যেন থেমে না যায়, তদন্ত যেন মাঝপথে থেমে না বলেছেন যায়। শুভেন্দু অধিকারী বলেছেন মুখ্যমন্ত্রী কাউকে ছাড়া হবে না, সে যেই হোক। একেবারে আমি একটু টেকনিক্যাল আলোচনায় এখন একটু আসবো, যেহেতু আমাদের সঙ্গে ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক রয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর ইন্দ্রজিৎ রায় চৌধুরী রয়েছেন। ইন্দ্রজিৎ বাবু, প্রথমে আপনার কাছে যে প্রশ্নটা, এই মুহূর্তে আমরা অনেক একটু তৃণমূল রাজনৈতিক বিষয়গুলো একটু আলোচনা করলাম ঠিক কি, কিন্তু আসল কারণটা আমি একটু ঠিক জানতে চাইবো। এই যে কলকাতার বুকে একের পর এক যে বিপর্যয়ের ঘটনা, ঠিক আপনি যেহেতু ভৌগোলিক বা ভূগোল বিদ্যা নিয়ে আপনার পড়াশোনা করা, সে জায়গায় দাঁড়িয়ে এই বারবার এই ধরনের বিল্ডিং কোলাপস, সেতু ভেঙে পড়া, মানে কি কারণ হতে পারে? দুর্নীতি তো হয়েছে, সেখানে ভেজাল জিনিসপত্র ব্যবহার করা হয়েছে, সেটা তো হয়েছে, কিন্তু তার ছাড়াও ঠিক কলকাতার মাটিটা বা কলকাতার বুকে যে সমস্ত বিল্ডিংগুলো দাঁড়িয়ে আছে, এছাড়াও এর আগেও আমরা দেখেছি সেখানে বেআইনি নির্মাণ হয়েছে, এবং বেআইনি নির্মাণ ছাড়াও একেবারে বলা যায় খুব একেবারে তাসের ঘরের মতন ভেঙে যাচ্ছে একের পর এক বিল্ডিং। তো আমি একটু ভূগোলের বিষয়টা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো কলকাতার প্রেক্ষাপটে। আচ্ছা, ধন্যবাদ নিউজ লাইভ বাংলাকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং আমন্ত্রণ জানানোর জন্য। আমরা যদি ভৌগোলিক নিরীক্ষে বা আমরা যদি ভূতাত্ত্বিক বিষয়ের নিরীক্ষে আলোচনা করি, কলকাতা হচ্ছে এমন একটি শহর যার অবস্থান কিন্তু মূলত হুগলি নদীর পূর্ব তীরবর্তী একটি জায়গা, এবং এটা কিন্তু বেঙ্গল বেসিনের অংশ, যাকে আমরা বলি হচ্ছে বদ্বীপ অঞ্চল। এবং ভূগোলের নিরিখে বা ভৌগোলিক আলোচনার নিরিখে বদ্বীপ কিভাবে তৈরি হয় তার যদি আমরা গাঠনিক প্রক্রিয়াকে দেখি, তাহলেই আমরা বুঝতে পারবো যে বর্তমান পরিস্থিতিতে যে কনস্ট্রাকশন বা যে বিল্ডিং যেগুলো কলকাতায় বিভিন্ন জায়গায় হয়ে রয়েছে, উত্তর কলকাতা, পূর্ব পশ্চিম বা যে কোনো জায়গায়, সেটা কিন্তু অনেকটাই তার ভয়াবহতার দিকে আমরা এগোচ্ছি। বিষয়টাকে বলি যে এই যে কলকাতার যে বদ্বীপ, যেটাকে বললাম বেঙ্গল বেসিন, এটা কিন্তু মূলত তৈরি হয়েছিল যে গঙ্গা, ভাগীরথী, হুগলি, এই যে নদীর প্রবাহিত যে পলিমৃত্তিকা এবং তার সাথে হচ্ছে সিল্ট, কাদা, এগুলো ধীরে ধীরে জমে কিন্তু এই ধরনের বেঙ্গল বেসিনের সৃষ্টি। এবার আমাদের যদি ভূতাত্ত্বিক নিরীক্ষে আমরা যদি কলকাতার যে মৃত্তিকা বা সয়েলকে যদি আমরা দেখি এবং তার যে সয়েল প্রোফাইল বা তার যে মৃত্তিকা প্রোফাইলকে যদি আমরা দেখি, একদম উপরের যে অংশ বা উপরের যে লেয়ার, সেটা কিন্তু মোটামুটি নরম পলিমাটি, যে নরম পলিমাটি কিন্তু একমাত্র এই গঙ্গা, ভাগীরথী, হুগলি নদী দ্বারাই প্রবাহিত। তার নিচে অংশ রয়েছে কিন্তু নরম কাদা, এবং তারপর যত আমরা ধীরে ধীরে আমরা যদি এটাকে প্রোফাইলটাকে মানে ভেঙে দিই গভীরতা নিরিখে, মোটামুটি 15 মিটার পর্যন্ত কিন্তু আমরা নরম পলিমাটি পাই। 15 থেকে মোটামুটি 60 মিটার পর্যন্ত কিন্তু আমরা অপেক্ষাকৃত শক্ত কাদামাটির অবস্থান, এবং তারও একেবারে নিচে যেটাকে আমরা বলছি হচ্ছে অ্যাকুইফার, বা যাকে আমরা বলছি হচ্ছে যে ভৌম জলস্তর, যেখান থেকে আমরা
উত্তোলনের মাধ্যমে জলকে মানে মাটির বা ভৌম জলকে উপরে তুলি, সেইখানেই কিন্তু মূলত সিল্ট বালি এগুলো জমে থাকে। হুম এবার বিষয়টা হচ্ছে কলকাতায় যত রকমের কনস্ট্রাকশন হচ্ছে, সেটা হাই রাইজ বিল্ডিং থেকে শুরু করে অন্যান্য গুদাম থেকে শুরু করে ব্রিজ থেকে শুরু করে তার যে পিলার, সেটা কিন্তু আলটিমেটলি মাটিটাকে খনন করে তার উপরেই তৈরি হচ্ছে। তো স্বাভাবিক নিয়মে কি হচ্ছে, নরম মাটিটাকে সরিয়ে নেওয়া হচ্ছে, তার নিচের যে শক্ত কাদা মাটি তার উপর ওটাকে তৈরি করা হচ্ছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই কনস্ট্রাকশনের আগে আমাদের কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন, যদিও সে পরীক্ষা নিরীক্ষা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বা পূর্ত ভবন থেকে হয়, কিন্তু আদেও সেই মাটির ওই পিলার বহন ক্ষমতা আছে আচ্ছা, কিনা আমি তার একটু থামাবো আপনাকে। আমি একটা তথ্য একদম। দিই, রিপোর্টে যেটা এসছে তারাতলার যেটা গুদাম রিপোর্ট, সেখানে জানা যাচ্ছে যে একতলা থেকে ঢালাই না করে তারা কিন্তু তিনতলা থেকে শুরু করেছিল ঢালাইয়ের কাজ। সেটা কি চরম ভুল, মানে সিদ্ধান্তটা একেবারে ভুল ছিল? অবশ্যই, কেননা আমি যদি মূল ভিত্তি যেটা যার উপর একটা বিল্ডিং বা কনস্ট্রাকশন দাঁড়িয়ে থাকে, সেই বেসটাকেই যদি আমি কংক্রিটাইজ না করতে পারি প্রপারলি, এবং যে জায়গায় এই বিল্ডিংটি তৈরি হয়েছিল সেই জায়গার মাটিতে বা ভূমিরূপটি আদৌ সেটি ধারণ ক্ষমতা আছে কিনা, সেটা কি পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষা হয়েছিল, তার রিপোর্ট কোথায়? সেই রিপোর্টটার ভ্যালিডেশন নিয়ে প্রশ্ন আছে। আদারওয়াইজ আমি যদি নরম মাটির উপর একটা কনস্ট্রাকশন তৈরি করি, এবং আরো একটি বিষয় কি, কলকাতার নিচের অংশটা না অনেকটা ইউ শেপের মতো একটা ফাঁপা অ্যাকুইফার, বা যাকে বলি হচ্ছে ভৌমজল যেখান থেকে উত্তোলন করা হয়, কন্টিনিউ ওয়েতে যদি আমরা ভৌমজল নিষ্কাশিত করি, ওই জলের অংশটা ফাঁপা হয়ে যায়, এবং একটা সময় কিন্তু আমরা জানিও না অদূর ভবিষ্যতে কলকাতা কিন্তু কোলাপস ডাউন হতে পারে। তো আমরা এই যে কনস্ট্রাকশন করছি নরম মাটির উপর যখনই করব, এবং আমরা যদি যথার্থ পরীক্ষা নিরীক্ষা না করি, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো বিল্ডিং কোলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা একদম 101%, যেটা আমরা ভৌগোলিক সমীক্ষা বা ভৌগোলিক চিন্তা ভাবনায় নিরিখে বলতে অর্থাৎ পারি। এক্ষেত্রে এবং চরম যেটা গাফিলতি হয়েছে, চরম মানে কি অবশ্যই। বলবো, একেবারে মানে পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও বলা যেতে পারে ইন্দ্রজিৎ বাবু যথেষ্ট গাফিলতি রয়েছে। অবশ্যই অবশ্যই, কেননা এখানে টেকনিক্যাল যেটা এরর হচ্ছে যে আছে আমরা বড্ড জানি বেশি। যে যে কোনো রকম কনস্ট্রাকশন করতে গেলে তিনটে প্রযুক্তিগত পরীক্ষা করতে হয়। একটাকে বলা হচ্ছে বোরহোল ড্রিলিং, যেটাকে আমরা মেশিনের মাধ্যমে আমরা মাটির অভ্যন্তরভাগে দেখি যে বিভিন্ন যে লেয়ার গুলো রয়েছে সেই লেয়ারের মানে ধারণ ক্ষমতা কতটা, এবং বিভিন্ন অংশে কি পরিমাণ পলি, নরম মাটি, কাদা, এবং তার নিচে কংক্রিট বা তার নিচে বোল্ডার বা তার অস্তিত্বটা কতটা। দ্বিতীয়টা যেটা করা হয় সেটাকে বলে স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট, অর্থাৎ কোন রকম পিলার বা কোনো কনস্ট্রাকশন মাটিকে খনন করে করা হলে সেটা কতদিন পর্যন্ত সেটার অস্তিত্ব থাকতে পারে। এবং 3 নম্বর হচ্ছে অবশ্যই বিয়ারিং ক্যাপাসিটি, যাকে বলে মাটির বহন ক্ষমতা। এই 3 রকম টেস্টিং এর মাধ্যমে কিন্তু যে কোনো বিল্ডিং বা যে কোনো প্রজেক্ট, বড় প্রজেক্ট, যে কোনো বড় বিল্ডিং এর আগে করা হয়। কাজে এই রিপোর্ট গুলো দেখা দরকার যে আদৌ এই রিপোর্টের ভ্যালিডেশন বা এই রিপোর্টের পজিটিভিটি ঠিক ছিল কিনা, যে আদৌ ওই জায়গায় যে কনস্ট্রাকশন করা হয়েছে সেই কনস্ট্রাকশনটা তার আগে এই পরীক্ষা নিরীক্ষাগুলো ঠিকঠাক করে হয়েছিল কিনা, তার রিপোর্ট কি বলছে। সেই রিপোর্টকে কিন্তু এখন সময় এসেছে পর্যালোচনা করার, কারণ যে কোনো কনস্ট্রাকশন আগে কিন্তু এগুলো করা উচিত অবশ্যই। একেবারে একটা পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রেও আমরা যেটা আপনি বললেন সমস্ত বিষয়গুলো যদি আমরা দেখি, তাহলে পরীক্ষা নিরীক্ষা তো যথেষ্ট অবহেলা করা হয়েছে, গাফিলতি করা হয়েছে। সেটা না নইলে এত বড় বিপর্যয় হয়তো বা হতো না। এবং সে জায়গায় দাঁড়িয়ে আমরা, এবং যে প্রশ্নটা আপনাকে বলেছিলাম যে তিনতলা থেকে তারা শুরু করেছে ঢালাইয়ের কাজ, সেটাও একটা বড় কারণ রয়েছে এই তারাতলা বিপর্যয় কাণ্ডে। এবং আমরা যাব আলোচনায়, আবারও যাব। আলোচনার বিষয় হচ্ছে কলকাতার তারাতলায় যে বিপর্যয়ের ঘটনা ঘটেছে, গুদাম বিপর্যয়, তাকে নিয়ে আমরা আলোচনা করছি। কেন এই ঘটনা ঘটলো, এর আগেও আমরা জানি কলকাতার বুকে এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে, তবে এর নেপথ্যে ঠিক কি কারণ, কার দায় এক্ষেত্রে বর্তায়, এবং সে জায়গায় দাঁড়িয়ে অবহেলাটা ঠিক কোথায় হয়েছে, এ নিয়ে আমরা আজকে আলোচনা করছি। কারণ আগামী দিনে যাতে এই ধরনের ঘটনার যাতে আর পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য বর্তমান সরকারও নানা পদক্ষেপ নিচ্ছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি আবারও যাব রঞ্জিতাদির কাছে যাব। রঞ্জিতাদি, বর্তমান সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে, সিট গঠন করা হয়েছে, এবং কিছুক্ষণ আগে আমি যেমনটাই বলছিলাম যে কলকাতা পুরসভা এলাকা সমস্ত বাড়ি তৈরির কাজ কিন্তু আগামী 31 জুলাই পর্যন্ত কিন্তু স্থগিত করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে এই ধরনের যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, সমাধান সম্ভব? সমাধান সম্ভব বলে ম্যানেজমেন্ট করা যেতে পারে ডেফিনেটলি, বলা যেতে পারে এটা একটা পজিটিভ স্টেপ।
যেটা হয়ে গেছে সেগুলো কতটুকু কন্ট্রোল করা যেতে পারে, কারণ আহ, এটা একটা এই জন্য আমার মনে হচ্ছে যখন বিবেকানন্দ সেতু ভেঙে পড়লো তখন 2016 সালে সুদীপ বন্দ্যোপাধ্যায় ছিলেন, ওই সময় তিনি সাংসদ হিসেবে বলছেন যে না আমরা জানতাম, উনি ফট করে এটা বলে দেন, এটা এটা ডেকান ক্রনিকলে বেরিয়েছে, বিভিন্ন নিউজ পেপার এটা কভার করে, যে উনি বলেন যে হ্যাঁ আমরা জানতাম এই ফ্লগুলো ছিল, কিন্তু যেহেতু কস্ট বেশি ছিল, কস্ট অনেক বেশি হতে পারতো, সেই জন্য আমরা সেটা দেখিনি। কিন্তু এই যে পার্টিকুলার গভর্নমেন্ট স্টেপ নিয়েছে সেটা ডেফিনেটলি ভালো, কারণ আমি বলবো এটা মানুষের ভালো মাথায় রেখে নেওয়া, কারণ আগামীতে কি হবে আমরা জানি না, কোনগুলো ভায়োলেশন আছে কোনগুলো নেই, বা একটু আগে ইন্দ্রজিৎ বাবু যেটা বললেন যে বিভিন্ন রিপোর্টস গুলো সেগুলো দেখা উচিত, এবং এই ধরনের একটা স্ট্র্যাটেজি বা এরকম স্টেপ যেগুলো সেগুলো ক্রাইসিস ম্যানেজমেন্ট বা আগামীতে যাতে ক্রাইসিস না হতে পারে সেটার জন্য নেওয়া, এবং এটা খুব পজিটিভ একটা আমি বলবো স্টেপ। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও বলবো যে যেহেতু শুধু কলকাতায় হয়েছে বলে কলকাতায় না, বিভিন্ন অন্য অন্য যে পৌরসভাগুলো আছে সেখানে অডিট হওয়া উচিত, এবং এই যে ডকুমেন্টস গুলো সঠিকভাবে আছে কিনা, কোথাও স্ট্রাকচারাল ফ্ল পয়েন্ট আউট করা আছে কিনা, যেটাকে মানে পাত্তা না দিয়ে বা মাথায় না রেখে জাস্ট পেপার স্যাংশন করা হয়েছে, এই বিষয়গুলো কিন্তু তদন্ত হওয়া উচিত, এবং তাহলে কিন্তু এর যে পুরো পরিধিটা সামনে আসবে, এবং মানুষ আগামীতে কলকাতায় আজকে হলো অন্য কোথাও হবে না সেটার কথা নয়, এবং এটাও ঠিক নয় যে কোনো একটা ইনসিডেন্ট হয়ে গেল তারপরে আমরা বসছি আলোচনা করতে, তার থেকে ভালো গভর্নমেন্ট যদি প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিক অ্যাকশন নেয় তাহলে অনেক বেশি কাজের, এবং সেটা এইরকম ধরনের ডেফিনেটলি স্টেপটা মনে হচ্ছে। বেশ, আমাদের সঙ্গে তো রাজীব বাবু রয়েছে, রঞ্জিতাদির সূত্র ধরেই কথা ধরেই আমি যাবো ওনার কাছে। নো ডাউট, কোনো আমাদের দ্বিমত নেই সে জায়গায় যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে, বর্তমান সরকার নিচ্ছে, সেক্ষেত্রে আপনাদের ঠিক রোডম্যাপ কি রয়েছে, এবং আদৌ যেভাবে এগোচ্ছেন আপনারা, আপনাদের দল এবং মুখ্যমন্ত্রী যেভাবে এগোচ্ছেন, কতদূর সম্ভব তৃণমূল জমানায় যে সমস্ত দুর্নীতি হয়েছে, যে সমস্ত একেবারে বলা যায় অবহেলার যে ছবিগুলো আমরা দেখতে পেয়েছি, এর আগেও আমরা দেখেছি, কতদূর সম্ভব কি মনে হচ্ছে আপনাদের, পারবেন? দেখুন, তৃণমূল যা করেছে, ঠিক আছে, সেটা আমাদেরকে সেই ড্যামেজ কন্ট্রোল করতে গেলে বেশ কিছুটা সময় লাগবে। কেননা তৃণমূল তো পরতে পরতে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি করে পুরো সিস্টেমটাকে 12টা বাজিয়ে দিয়েছে। তো সেই সিস্টেমটাকে যদি আমাদেরকে আবার দাঁড় করাতে হয়, এর জন্য কিছুটা সময় লাগবে, এবং তার জন্য আমাদের দল কাজ করছে, আমাদের সংগঠনও কাজ করছে, আমাদের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মাননীয় শুভেন্দু অধিকারীও কাজ করছেন সেই বিষয়। তো কাজ এগিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা সবাই শুনেছেন। মুখ্যমন্ত্রী কয়েকটা পদক্ষেপ গ্রহণ করেছেন। 31শে জুলাই পর্যন্ত যে বন্ধ করে রেখেছে কোনো ইনফ্রাস্ট্রাকচারের কাজ, মানে বিল্ডিং রিলেটেড কোনো কাজ হবে না, এই সময়টাতে সমস্ত প্ল্যান গুলোকে চেক করে দেখা হবে যে সেইখানে কোনো ত্রুটি আছে কিনা। একদম ত্রুটিমুক্ত প্ল্যান রেডি করে যারা আর কি নির্মাণকারী তাদেরকে প্রস্তুত করে তাদেরকে অনুমতি দেওয়া হবে কাজ করবার জন্য। তার জন্যই এই সময়টা চেয়ে নেওয়া হয়েছে। কেননা তৃণমূল কোথায় কি প্ল্যান স্যাংশন করে রেখেছে, এটা তো সারা কলকাতা জুড়ে তথা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে এটা তো একদিনে দেখা সম্ভব নয়। তার জন্য কিছুটা সময় প্রয়োজন, এবং সেই সময়টাই মুখ্যমন্ত্রী নিয়েছেন, এবং সেই দিকে উনি সেই বিষয়ে আলোকপাত করবেন, কাজ করবেন, ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগাবেন, এবং প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে দেখে উনি তারপরে কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে বলবেন স্যাংশন দিতে। যারা আর কি সরকারি আধিকারিক আছেন, ইঞ্জিনিয়ার আছেন, তাদেরকে স্যাংশন দিতে বলবেন। আমার মনে হয় এইভাবে কাজ করলে মানে রঞ্জিতাদি যেমনটা বললেন, শুধু কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল নয় রাজীব বাবু, শুধু কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল নয়, আমার যেটা রঞ্জিতাদিও বললেন, জেলায় জেলায় এ ধরনের একাধিক দুর্নীতি হয়েছে প্রত্যেকটি পুরসভায়। আমার যেটা বলছিলেন রঞ্জিতাদি, সেখানেও তদন্ত হওয়া উচিত, এবং সেখানেও খতিয়ে দেখা উচিত কোথায় কি দুর্নীতি হয়েছে, কোথায় এই ধরনের, যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয়, সেই কনসার্ন নিয়ে আমি আপনাকে এই প্রশ্নটা জিজ্ঞেস করছি। আমি তো সেটাই বললাম যে কলকাতা তথা সমগ্র পশ্চিম
এই- এইভাবে প্রত্যেকটা স্তরে যেখানে তৃণমূল কংগ্রেস প্ল্যান স্যাংশন অলরেডি দিয়ে রেখেছে, সেখানে প্রত্যেকটা স্তরে আমাদের সরকারি দপ্তরের ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগিয়ে প্রত্যেকটা জায়গায় কাজ স্টপ করে দিয়ে, ওয়ার্ক অর্ডার স্টপ করে দিয়ে, সেখানে ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগিয়ে, আধিকারিকদেরকে কাজে লাগিয়ে, কমিশনারদেরকে কাজে লাগিয়ে সেই সমস্ত প্রত্যেকটা জায়গায় খুঁটিয়ে দেখে, সমস্ত খুঁটিনাটি বিবেচনা করে দেখে যদি ঠিক থাকে তো ঠিক আছে, আর যদি ঠিক না থাকে যদি আরো বেশি বেশি সিকিউরিটি দেওয়া যেতে পারে। যেমন দেখুন এই যে পোস্টার যে ঘটনাটা ঘটলো, এই তারাতলার যে ঘটনাটা ঘটলো, আপনি নিজেই বললেন যে 3 তলার ছাদ ঢালাই করে সেট করে নিয়ে তারপরে 1 তলা 2 তলা কাজ করেছে। আপনি ভাবুন তো, কোনোদিনও 1 তলা 2 তলা বাদ দিয়ে 3 তলা করা যায়? তো এইখানে কি বলুন তো, এখানে একটা লোড, একটা ডিস্ট্রিবিউশন হয়, লোড প্রত্যেকটা শেডের, তারপরে শেড, এইভাবে কিন্তু লোড গুলোকে ডিস্ট্রিবিউশন করা হয়। আমরা কোনোদিনও দেখিনি যে সরাসরি 3 তলা ঢালাই বা 3 তলা শেড নির্মাণ করে তারপরে 1 তলা 2 তলা নির্মাণ হচ্ছে। এটা আমরা জীবনে আজ পর্যন্ত পৃথিবীতে, আপনি যদি ইতিহাস ঘেঁটে দেখেন, এটা দেখাতে পারবেন না। এই প্রথমবার ঘটলো। তার মানে বুঝতে পারছেন যে তৃণমূল কংগ্রেস কতটা একটা দুর্নীতিগ্রস্ত দল, যে এই ধরনের কাজগুলোকে তারা অ্যালাউ করতো। এবং একদম। এই জায়গাতেই আমাদের শুধু এই কলকাতা নয়, সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল এই ধরনের কাজকর্ম করে রেখেছে। এইটাকে যদি ঠিক করতে হয় তাহলে প্রত্যেকটা জায়গাতেই সিট গঠন করে, এসআইটি গঠন করে, মানে যারা সরকারি আধিকারিক আছেন তাদেরকে টিম গঠন করে ইঞ্জিনিয়ারদেরকে কাজে লাগিয়ে তাদেরকে দেখতে বলা হবে। তারা দেখবেন যে সব প্ল্যান গুলো ঠিকঠাক আছে কিনা। যদি একেবারে ঠিক থাকে তো ঠিক আছে, আর যদি ঠিক না থাকে তাহলে নতুন করে প্ল্যান স্যাংশনের জন্য দিতে হবে। হতো। একেবারে পার্থবাবুর কাছে যাব আবারও। পার্থবাবু, কিছুক্ষণ আগে যে আমি যে বিষয়গুলো বা অতীতের যে ঘটনাগুলো টেনে আনছিলাম, আমি আবারও সেই প্রসঙ্গে যাচ্ছি, কারণ আপনাদের জমানায় যা যা হয়েছে তারই খেসারত হয়তোবা এখনো দিতে হচ্ছে। বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলা যায়, তবে আগামী দিনেও একটা চিন্তার কারণ তো থেকেই যায়। সে জায়গায় দাঁড়িয়ে গার্ডেন রিচের প্রসঙ্গে আমি বলছিলাম, গার্ডেন রিচে যে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল, তারপরও আপনাদের সরকার কোনো শিক্ষা নেয়নি, কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, যার জন্যই তো আজ এই ধরনের ঘটনার মুখোমুখি হতে হচ্ছে সবাইকে। দেখুন, তারাতলা, গার্ডেন রিচ বা এই ধরনের কোল্যাপসের, ব্রিজ কোল্যাপস বা এই ধরনের দুর্ঘটনা, আমি একটু আগে নিউজ স্ক্রল করতে করতে দেখছিলাম অসমে, মানে আপনারা যেখানে বসে আছেন ওখানেও একটি ব্রিজ কোল্যাপসের ঘটনা ঘটেছে গত 24 ঘন্টার মধ্যে। আপনি নিশ্চয়ই অবহিত আছেন। দেখুন, এই সমস্যা গুজরাটেও আমরা দেখেছিলাম ব্রিজ ভেঙে পড়তে, নবনির্মিত ব্রিজ ভেঙে পড়তে। আমি এটা কোনো এই নয় যে ওখানে ভেঙে পড়েছে বলে এখানে ভেঙে পড়াটা খারাপ বা ভালো, এটা যাচ্ছি না, জাস্টিফিকেশন করছি না। আমি বলছি প্রত্যেকটা জায়গায় যেখানে এই ধরনের কাজ হচ্ছে, নতুন সরকার যেহেতু এসছে, আমি আবারও বলবো, মানুষ নতুন সরকারকে যখন ভোট দিয়েছেন, নতুন সরকার যখন রাজ্যে ক্ষমতায় আসীন হয়েছেন, শুভেন্দু বাবু যেভাবে যে সদর্থক ভূমিকা নিয়ে সিট গঠন করেছেন, আমরা আশা করব যেন কোনো কালপ্রিটকে, যেন ওই নব তৃণমূল, এনসিপিআই, কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন পার্থবাবু, আজকের দিনে দাঁড়িয়ে আপনি তারাতলার ঘটনার সঙ্গে, গার্ডেন রিচের ঘটনার সঙ্গে, ব্রিজ কোল্যাপস, আসামের বুকে ব্রিজ কোল্যাপস হয়েছে, এই ধরনের ঘটনার যদিও আপনি তুলনা টেনে আনছেন, কোথাও না কোথাও দায়সারা মন্তব্য তো করছেন পার্থবাবু। না না, আমি ঠিক দায়সারা মন্তব্য করছি না। আমার বক্তব্য, এই ধরনের দায়সারা কাজ বিভিন্ন রাজ্যেই হয়েছে, এই নয় যে শুধু পশ্চিমবঙ্গেই হয়েছে। এই কয়েকদিন আগে লখনৌর বুকে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানেও যদি আপনি খতিয়ে দেখেন, ওখানে তো যোগী আদিত্যনাথ সরকার রয়েছে, ওখানেও যদি আপনারা খতিয়ে আসামে দেখেন, থাকি না, উত্তরপ্রদেশে থাকি না, পশ্চিমবঙ্গে থাকি, পশ্চিমবঙ্গের ঘটনা। না না, পশ্চিমবঙ্গের ব্যাপার নিশ্চয়ই, কিন্তু সারা ভারতবর্ষে এই ধরনের ঘটনা ঘটছে। দেখুন, বিপর্যয় যে কোনো জায়গায় হতে পারে, কিন্তু বিপর্যয়ের নেপথ্যের যে কারণ, সেটা কিন্তু যদি আমরা বিচার বিবেচনা করি আর যদি লাগাতার সেই ধরনের ঘটনা ঘটে, সেটা কিন্তু বিচার্য বিষয়। নেপথ্যে যারা যারা রয়েছে, সে ফিরহাদ হাকিম হোক, জাভেদ খান হোক, বা যেসব এলাকায় অগ্নিমিত্রা পালকে দেখা গিয়েছে, মানে অভিযোগ উঠেছে যাদের বিরুদ্ধে, হঠাৎ করে কিছু অভিযান হয়েছে আবার থেমে গিয়েছে,
এই থেমে যাওয়াটা যেন না হয়, এই অভিযান চলতে থাকুক। সেটা 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 আমি রাজীব বাবুর কাছ থেকে জানতে চাইবো। রাজীব বাবু যে বিষয়টি উনি বললেন এই অভিযান যাতে না থামে এবং বিভিন্ন রাজ্যের প্রসঙ্গ তিনি টেনে আনলেন, কোথাও না কোথাও এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আমার বক্তব্য রেখেছি, আমার যা মনে হয়েছে, তবে আপনার এই মুহূর্তে কি মনে হচ্ছে? বিজেপি শাসিত রাজ্যের তুলনা তিনি টেনে আনলেন। দেখুন, আমরা পশ্চিমবঙ্গে থাকি, আমরা কেউ উত্তরপ্রদেশে থাকি না, আমরা কেউ আসামে থাকি না। উনি এই পড়শি রাজ্যগুলোর ঘটনা টেনে উনি দায় এড়াতে চাইছেন, উনি দায় এড়াতে পারবেন না, ওনার তৃণমূল কংগ্রেস দায় এড়াতে পারবেন না। ববি হাকিমকে মানে জানাব ফিরহাদ হাকিমের উপরে দোষ চাপিয়ে ওনারা তৃণমূল কংগ্রেস গঙ্গার জলে স্নান করতে চাইছেন, এটা কখনোই সম্ভব না। কেননা তৃণমূল কংগ্রেসে আমরা যতদূর জানি মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া গাছের একটা পাতা একদমই। আমি 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 রাজীব বাবু এখানে আসছে, শুধুই কি ফিরহাদ হাকিম, এর পেছনে আর কোনো বড় মাথা নেই? এই যে দিনের পর দিন এগুলো কলকাতার বুকে এই ধরনের নির্মাণ কাজ চলছে, অবৈধ নির্মাণ কাজ, যে খবরগুলো আমাদের কাছে আছে। আরে দেখুন, এখানে মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া কিছু হতো না। তারপরে ওনার যে ভাইপো, সন্তান সম ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি সমস্ত রাজটা উনি নিজের হাতে নিয়েছিলেন এবং সমস্ত দুর্নীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রচিত দুর্নীতি, এনারা দুজন মিলে সমস্ত দুর্নীতি করেছেন, পিসি এবং ভাইপো মিলে। কি বলবেন পার্থবাবু? দুর্নীতি তো পিসি দুর্নীতির ভাইপোর শিকড়। দুর্নীতির খেসারত পোহাতে হচ্ছে আম জনতাকে, আম শ্রমিককে, তারা নিরীহ প্রাণগুলো দিয়ে মৃত্যু মিছিল দেখতে পাচ্ছি আমরা। এর আগেও মৃত্যু মিছিল দেখেছি কলকাতার বুকে পার্থবাবু। যে কোনো মৃত্যু মিছিল অনভিপ্রেত, খুবই দুঃখজনক, সে যার জন্য হয়ে থাকুক। তদন্তের আওতায়, তদন্তের স্ক্যানারে সবাইকে আনা হোক, এইটুকু আমাদের বিনম্র নিবেদন নতুন সরকারের কাছে। একেবারে। আর যে কলকাতায় বাড়ি ভেঙে তোলা বা বাড়ি ভেঙে পড়া বা এই যে প্রমোটার রাজ, এই যে বাম জমানায় প্রদীপ কুণ্ডলিয়া বলে এক প্রমোটার, তার আমলে বাড়ি ভেঙে পড়েছিল ভবানীপুরের মতো জায়গায়। এবং সেই সময় যে বাম জমানায় অভিযুক্ত হয়েছিল বাম নেতারা, যে তারা এই কলকাতা জুড়ে। আচ্ছা, একটা বিষয় বলুন পার্থবাবু, এই মুহূর্তে আমার একটা ছোট্ট বিষয় মনে এসছে। কলকাতার বুকে কিছু বছর, 2-1 বছর আগে আমরা নিউজ করেছি, খবর করেছি, এই ধরনের একাধিক ঘিঞ্জি এলাকা আছে যেখানে একেবারে রাগালাগি অবৈধ নির্মাণ হয়েছে। মানে যে যতটুকু স্পেস থাকা দরকার, অর্থাৎ বিল্ডিং গুলো এরকম হেলে একদম লেগে যাচ্ছে। পারমিশন কিভাবে পেল? কারা পারমিশন দিল? প্রশ্ন উঠবে না বর্তমান সরকারের, সেই সময়কার সরকারের দিকে? না, এই ধরনের অবৈধ নির্মাণ বা আমি নিজেই বলছি পুকুর ভরাটের অভিযোগ যদি হয়ে থাকে, তাহলে তো কে পারমিশন দিয়েছে, কেন দিয়েছে, সেটা আগে খতিয়ে দেখা দরকার। সে যে জমানাতেই হোক, বাম জমানাতে হোক, তৃণমূল জমানাতে হোক, নতুন আমলে এখন সবে তাদের কিছু বলার মতো জায়গা নেই। সেগুলো নির্মীয়মান বহুতলে ছিল, সেটা তৃণমূল জমানায় ছিল। আজ থেকে 2-3 বছর আগের আমি কথা বলছি। বেশ, আমি আলোচনায় আবারও ফিরবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যেহেতু ভূতত্ত্ববিদ তথা ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ইন্দ্রজিৎ বাবু রয়েছেন, আমি একটু এই বিষয়ে একটু দর্শকদের জানাতে চাইবো। কলকাতার প্রেক্ষাপটে, কলকাতায় যেহেতু একের পর এক এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, আমি ইন্দ্রজিৎ বাবুর কাছে একটা বিষয় আমি জানতে চাইবো। এই মুহূর্তে কলকাতার যে অঞ্চলগুলো রয়েছে, সেখানে যেগুলো ঝুঁকিপূর্ণ যে সমস্ত এলাকা রয়েছে, সেগুলো চিহ্নিত করা তো উচিত, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করা উচিত। সে জায়গায় দাঁড়িয়ে আপনার মতে এই ধরনের বিপর্যয় এড়াতে নির্মাণ শুরুর আগে কি কি বাধ্যতামূলক ভূতাত্ত্বিক পরীক্ষা করা উচিত একটু যদি বলে দেন, কারণ সরকারও ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। কি কি পদক্ষেপ নিলে ভালো হয়? আচ্ছা, দেখুন, আমি যখন আলোচনা করছিলাম তখনও বলেছি যে কোনো কনস্ট্রাকশন করতে গেলে তার শুরুতে মূলত 2 থেকে 3 রকমের পরীক্ষা নিরীক্ষা করতে হয়। একটা হচ্ছে যেটা বললাম যে ড্রিলিং মেথড, যে ড্রিলিং মেথডের মাধ্যমে আমরা মাটির উপরের অংশ থেকে মোটামুটি ধরুন 100 মিটার বা তার কাছাকাছি একটা অংশকে ড্রিলিং করা হয় এবং ড্রিলিং করে সয়েল স্যাম্পলটাকে কালেক্ট করা হয়। যে সয়েল স্যাম্পলটা আমরা টেস্টিং ল্যাবরেটরিতে গিয়ে দেখার চেষ্টা করি যে আমরা জানি একটা মাটির যে স্তর, সেটা বিভিন্ন রকম স্তরায়ন থাকে, তার বিভিন্ন প্রোফাইল থাকে। যদি উপর থেকে শুরু করি, যাকে আমরা বলি হচ্ছে জিরো হরাইজন, তারপর এ বি করে একদম নিচের দিকে অংশ অবধি থাকে। একটা মাটিকে যদি আমরা একদম সাধারণ ভাবে তার গঠন বৈচিত্র্যকে দেখার চেষ্টা করি,
একদম উপরের অংশে একদম সরু একটি লেয়ার থাকে, যেটি নরম মাটির অংশ। হুম এবং যত আমরা গভীরতায় প্রবেশ করব ততই কিন্তু মাটির পরিমাণ কমতে থাকে। হুম সেই তুলনায় কিন্তু বোল্ডার, পেবেল, স্যান্ড, সিল্ট এগুলোর আধিক্য বেশি থাকে। হুম এবার বিষয়টা হচ্ছে, যদি দেখতে পাওয়া যায় যে যে জায়গায় কনস্ট্রাকশনটি তৈরি হচ্ছে বা যে জায়গায় সেতু হোক, বড় বিল্ডিং হোক হুম বা যাই তৈরি হোক না কেন, যে জায়গায় তৈরি হচ্ছে সেই জায়গায় যদি মাটির ত্বরায়ন অনেক বেশি পরিমাণে থাকে, সেই তুলনায় হুম তার নিচের অংশের যে বোল্ডার, স্যান্ড, সিল, ক্লে তার লেয়ারিংটা কম থাকে, হুম তাহলে কিন্তু অটোমেটিক্যালি মাটির যে বেস বা যাকে আমরা বলছি হচ্ছে প্যান লেয়ার, সেটা হুম কিন্তু অনেক বেশি ভঙ্গুর হয়ে যায়। হুম তো অটোমেটিক্যালি উপরে যখনই আমরা কনস্ট্রাকশনটা করছি, হুম নিচের অংশটা যদি ফাঁপা হয় হুম বা সেই জায়গায় যদি স্যান্ডসিল্কে থাকে, এবং আমরা জানি স্যান্ডসিল্কে কিন্তু হুম জল ধারণ করে, হুম এবং যখনই জল ধারণ করছে এবং সেই জলটাকে যখন আমরা অতিরিক্ত পরিমাণে উত্তোলন করছি, হুম সেই জল ধারণ অংশগুলো কিন্তু ফাঁকা হয়ে যায়। হুম এবং ফাঁকা হওয়া মানে কিন্তু সেখানে বায়ু প্রবেশ করে হুম অটোমেটিক্যালি, কিন্তু স্পঞ্জের মতো। হুম হুম স্পঞ্জকে যখন আমরা জলে একেবারে ভেজাই, হুম জলে ভেজালে স্পঞ্জটা কিন্তু ভারী হয়ে যায়, কিন্তু স্পঞ্জটাকে যখন আমরা সুইচ করি বা স্পঞ্জ থেকে জলটাকে যখন নিষ্কাশিত করি, হুম স্পঞ্জটা কিন্তু হালকা হয়ে যায়। হুম কাজেই বিল্ডিংটা যখন ওই জল নিষ্কাশিত ওই হালকা স্পঞ্জের উপর তৈরি করা হচ্ছে, হুম তখন অটোমেটিক্যালি কিন্তু তার একটা ওভার প্রেসার তৈরি হচ্ছে। হুম এবং অটোমেটিক্যালি কি হচ্ছে, যত দিন যাবে যদি সেই স্পঞ্জ বা ওই অ্যাকুইফারের অংশটি যদি পর্যাপ্ত জল দ্বারা পূর্ণ না হয়, হুম তাহলে আলটিমেটলি কিন্তু ধীরে 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 কলকাতা নিচের দিকে কোলাপস করবে। বেশ এবং বেশ আমরা আমি জানি আমার যে কাছে বিভিন্ন একেবারে সময় কম ইন্দ্রজিৎ বাবু, যেহেতু অডিট শুরু হয়ে যাচ্ছে, তো সে জায়গায় দাঁড়িয়ে অডিট যখন করতে যাবে, নির্মীয়মান ভবনেও যাবেন যেগুলো অলরেডি নির্মাণ কাজ চলছে, সে জায়গায় দাঁড়িয়ে অডিটের সময় ঠিক ভবনের ওপরের কাঠামো অডিট করলে হবে, নাকি মাটির স্থায়িত্ব বা ভিত্তির স্থায়িত্ব বোঝার জন্য ঠিক কি কি ধরনের প্রযুক্তি ব্যবহার করলে সুবিধা হয়, সেটা যদি একটু বলে দেন। অবশ্যই বিল্ডিং, দেখুন একটা যে কোনো বিল্ডিং করতে গেলে তো দুই রকম পার্ট হয়। একটা হচ্ছে মাটি বা গ্রাউন্ড, যার উপর বিল্ডিংটি তৈরি হচ্ছে, এবং অটোমেটিক্যাল আরেকটি অংশ যেটা আউটার সাইড, যেটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সেই বিষয়টাকে দেখবে, তার প্ল্যান, তার পরিকল্পনা, তার 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 প্রোডাক্ট বা কোন মেটেরিয়াল দিয়ে তৈরি হবে সেই। অবশ্যই আহ, আমরা প্রথমেই পরীক্ষা নিরীক্ষা করা দরকার মাটি। এবং আরেকটি বিষয় যেটা আমার আজকে আলোচনা থেকে অনেকক্ষণ ধরেই মনে হচ্ছে, এটা আমার বলা ভীষণ দরকার, হুম যে কেন জানি না কলকাতা সহ আমি কলকাতায় বিভিন্ন জায়গায় যে কনস্ট্রাকশন গুলো হয়, হুম সেগুলো পার্টিকুলার এই জুন, জুলাই, অগাস্ট, এই যে বর্ষার যে সময়টা, হুম যে সময়টা প্রচুর পরিমাণে বৃষ্টির অংশ, হুম আমরা জানি যে বেশ ইন্দ্রজিৎ বাবু একটু যখনই থামাবো, বৃষ্টি, রাজীব বাবু কিছু একটা হ্যাঁ বলতে চাইছেন এই মুহূর্তে। হ্যাঁ রাজীব বাবু বলুন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ বলুন। বলছি যে তৃণমূল আমলে আমরা শুধু দেখেছি যে ঘটনা ঘটেছে, হুম আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার শুধু এই কথাটাই বলে গেছে যে বাম আমলে হয়েছে, হুম ওই ব্রিজটা বাম আমলে হয়েছে, ওই ব্রিজটা বাম আমলে হয়েছে। তো হুম যখন বাম আমলে হয়েছে, আপনারা জানেন যে বামেরা দুর্নীতি করেছে, তো আপনারা যখন ক্ষমতায় এসেছেন তখন ওই ব্রিজগুলোকে বা বাড়িগুলোকে পরীক্ষা করে দেখেননি কেন? হুম আপনারা কি ঘটনা ঘটার অপেক্ষা করেছেন, হুম প্রাণ হানির অপেক্ষা করেছেন যে মানুষের প্রাণ যাবে তারপরে আমরা এই স্টেটমেন্টটা দেব? হুম তার জন্যই তো সিপিএম কে সরিয়ে দিয়ে মানুষ আপনাদেরকে ক্ষমতায় এনেছিল। হুম আর আপনারা কি করেছেন, মানুষকে আরো গাড্ডায় ফেলে দিয়েছেন, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছে। হুম তো এই কাজ তৃণমূল কংগ্রেস করেছে, এবং তৃণমূল কংগ্রেস এই কাজ আরো দুর্বার করতে, মানে বামেদের দেখানো ওই একই পথে তৃণমূল কংগ্রেস এই একই হেঁটেছে কাজ আরো দুর্বার করতে রচনা। একেবারে। তো যা পার্থবাবু কি হওয়ার তাই বলবেন? হয়েছে। আপনারা সবসময় সিপিএম এর উপরে দায় ঠেলে দেন যে তাদের না না, আমলের। হ্যাঁ সিপিএম না, আমার বক্তব্য এই ভালো তৃণমূল নামক দাগিদের চিহ্নিত করুক বিজেপি সরকার, পার্থবাবু, বর্তমান আবার বিজেপি ভালো সরকার। মন্দ তৃণমূল বলে কিছু নেই। না যে না, সময়কার এইসব ঘটনা, তখন তৃণমূল এরা একটাই ছিল। এটা সাম্প্রতিক সময়ে বিচার করলে তো হবে না না, পার্থবাবু। এ, দিল্লিতেও দেখুন, আর দিল্লিতেও সবাই দেখুন, চটি চাটা চিহ্ন। এই 20 জন এমপি যারা এখন ভালো তৃণমূল, এনসিপিআই নতুন একটি দল আত্মপ্রকাশ ঘটিয়ে তারা দাবি করছেন সেই যে তারা বিষয়টা আজকে এনসিপিআই। আলোচনার বিষয় নেই পার্থবাবু, আপনি আজকের আলোচনা থেকে বিষয় সরে নয়, যাচ্ছেন। আমরা আলোচনার আমরা বিষয় তৃণমূল নয়। বলতে মমতা এখন বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির তুলনায় তৃণমূল, বলছি। একটাই তৃণমূল। তৃণমূল আমনে, তৃণমূলের জমানায় যা হয়েছে, মমতা সাম্প্রতিককালে যেটা বন্দ্যোপাধ্যায়, হয়েছে সেই নিয়ে আলোচনা নয়। তখন তৃণমূল একটাই মানে, তৃণমূল ছিল। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। এই একেবারে যে ববি হাকিম বা যে তারা তাদের নিজেদের পাপ ঢাকতে তারা অন্যদিকে অন্য শিবিরে আশ্রয় নিয়েছে,
এটাই আমাদের প্রতিভা। আপনারা এবারে দুটা শিবির ভাগ করে দিয়ে একে অপরের দিকে কাদা ছুটছেন, ভাগ করিনি। আসল মোদ্দা কথা আমরা আপনারা ভাগ করিনি। থেকে সরিয়ে যাচ্ছেন। আপনারা আমরা দুটো ভাগ শিবির করিনি। ভাগ করে এবার আমরা একজনের নতুন সরকারের দায় আরেকজনের কাছে দিকে আবেদন। ঠেলছেন, সেটা হয় না। তার খেসারত কিন্তু সাধারণ নতুন মানুষ, আমজনতা ভোগ করছে। না না, নতুন সরকার যেন এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেয়, যেই হোক, সে আদি হোক নতুন হোক যেই হোক। সেটা বলুন, সেটা বলুন। এভাবে হ্যাঁ। শিবির হিসেবে ভাগ করে দিয়ে যে অমুক শিবিরের ওরা না, সেটা না, করেছে, ওদের যেহেতু শাস্তি হোক, ফিরহাদ হাকিম যেই মেয়র সময়কার ছিলেন। ঘটনা এগুলো, সেগুলো তখন তৃণমূল একটাই। ফিরহাদ হাকিম তো মেয়র ছিলেন, তিনি তো দায় এড়াতে পারেন না। বা তা এটা তো শুভেন্দু বাবু নিজে বলেছেন, মুখ্যমন্ত্রী নিজে বলেছে, এটা আমার বক্তব্য নয়। বেশ বেশ, আমি ইন্দ্রজিৎ বাবুর কাছ থেকে যে বিষয়টা আমি জানতে চাইছিলাম, অডিটের ক্ষেত্রে ঠিক কি করা উচিত, মানে কোন দিকে করলে মানে এই মুহূর্তে শহরে বেশি প্রয়োজন, না প্রযুক্তিগত পরীক্ষা এই মুহূর্তে তো বেশি প্রয়োজন, সেক্ষেত্রে ছোট্ট করে যদি একটু বলে দেন সে বিষয়ে। দেখুন, অডিট করতে গেলে অবশ্যই তার জিওলজি, মানে যারা সয়েল টেস্টিং এবং জিওলজি, এটা যথেষ্ট পরিমাণে অডিট করা দরকার। যে যে জায়গায় বিল্ডিংটি তৈরি করতে চলেছি বা যে কোনো কনস্ট্রাকশন করি না কেন, অটোমেটিক্যালি সেটা তো পরিবেশ বান্ধব হতে হবে। প্রথমত এটা মনে রাখতে হবে যে আমি কোথাও একটা কনস্ট্রাকশন করলাম, সেই জায়গায় আগে যে জলাধার ছিল বা সেখানে যে আগে যদি কোনো জলাভূমি থেকে থাকে সেটাকে বুঝিয়ে তৈরি করছি, সেগুলো প্রথমত লক্ষ্য রাখা দরকার। সেটা প্রপার অডিট হওয়া দরকার। আর নাম্বার টু হচ্ছে অটোমেটিক্যালি যে সয়েল বা যে মৃত্তিকার উপর তৈরি, তার প্রপারলি টেস্টিং দরকার এবং তার রিপোর্টটি জনসমক্ষে আনা দরকার, যে যাতে এই পরবর্তীকালে যদি কোনো রকম কনস্ট্রাকশন হয় তার সেটি যাতে মানে যে মাটির তার ধারণ ক্ষমতা রয়েছে, বহন ক্ষমতা রয়েছে, সেটি যদি বেশ। উপযুক্ত পরিমাণে হয়, একেবারে পজিটিভ হয়, একেবারে তার সেই উপরই সমস্ত হবে। কিছু এবং বিচার 3 বিবেচনা করে যাতে পরীক্ষা নিরীক্ষা হয়, যাতে আগামী দিনে এই অবশ্যই। ধরনের বিপর্যয় না ঘটে কলকাতার বুকে, সেটাই আমরা আশা করব। একদম। এবং বর্তমান একদম। সরকার, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে ধরনের পদক্ষেপ নিচ্ছে, আমরা আশা করছি আগামী দিনে কলকাতার বুকে আর এই ধরনের বিপর্যয় আমরা আর দেখব না। আজকের আলোচনায় প্রত্যেককে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে ছিলেন রাজনৈতিক বিশ্লেষক রঞ্জিতা চক্রবর্তী শিলিগুড়ি থেকে, এবং তৃণমূল সমর্থক কলকাতা থেকে ছিলেন পার্থ সারথী গুহ, এবং বিজেপি নেতা কলকাতা থেকে ছিলেন রাজীব সাহা, এবং শিলিগুড়ি অর্থাৎ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে ছিলেন ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইন্দ্রজিৎ রায় চৌধুরী। প্রত্যেককে আজকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাবকথা আসার জন্য। সাবকথা আজ এখানে শেষ করছি, তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।